স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী সাইদ আরমান। এখন কি প্রক্রিয়ায় দেশ চলবে সেসব নিয়ে আলোচনা করব আমরা তার সঙ্গে। সাইদ ভাই, বিজয়টাকে কেমনভাবে উপভোগ করছেন? আসলে গণমাধ্যম কর্মী হিসেবে তো ঠিক বিজয় উপভোগ করবার আসলে সুযোগ নেই। আমরা একেবারে পেশাদারি আচরণ থেকেই আসলে একেবারে যা হচ্ছে সেটি বলবার চেষ্টা করি। কিন্তু এখন যে উদ্বেগের জায়গা, যেটি অন্য সাধারণ মানুষের উদ্বেগের জায়গা, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, তিনি দেশ ছেড়ে গেলেন। যদিও আজ যা ঘটলো সেটি কিন্তু আসলে অনেকটা অপ্রত্যাশিত অনেক মানুষের কাছেই। আপনি নিশ্চয়ই জানেন, বুঝেন যে এই দেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের এই পরিণতি, অনেকেই বলছেন এই করুণ পরিণতি আসলে অপ্রত্যাশিত। এটি আমরা কেউ অনেকেই প্রত্যাশা করেনি, আমরাও আসলে প্রত্যাশা করিনি যে তার পরিবার এভাবে দেশ থেকে অনেকটা বিতাড়িত হবেন। কিন্তু এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ তার এই 16 বছরের শাসনামলে, যার ফল কিন্তু আজকে এটা। এবং জনবিচ্ছিন্ন হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক ধরনের অহমিকা তৈরি হয়েছিল, এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেকটা বেপরোয়া আচরণ কিন্তু করেছে। মানুষের কষ্টের কথা তারা জানার চেষ্টা করেনি, যার ফসল কিন্তু এরকম। আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা, তিউনিসিয়া এবং মিশরে কিন্তু একই পরিণতি হয়েছে। কিন্তু সরকার, আমাদের সরকার কিন্তু এই সমস্ত ঘটনা থেকেও কিন্তু তারা কোনো শিক্ষা নেয়নি, যার পরিণতি এটি। এখন আগামী দিনে শাসন ব্যবস্থাটা কি হবে আসলে? প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, কিন্তু এখনও কিন্তু আমাদের সংসদ কিন্তু বলবৎ আছে, সংসদ ভাঙে নাই। তো সরকার, রাষ্ট্রপতি চাইলে কিন্তু সেই মেকানিজমটা এখন করবেন। আমাদের কনস্টিটিউশনের যে নির্বাহী বিভাগের যে কাঠামো, সেই কাঠামোর আলোকে এখন রাষ্ট্রপতি সংসদ বহাল রেখে সংসদ সদস্যদের কাছে গ্রহণযোগ্য অন্য যে কোনো ব্যক্তিকে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখেন। এখন সেই মেকানিজমে আমরা যেটা ধারণা করছি, কনস্টিটিউশনের 57 অনুচ্ছেদে যা বলা আছে সেই তার আলোকেই হয়তো রাষ্ট্রপতি নতুন কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। এই ব্যাপারে কথা বলবো সাইদ আরমান। মানে আপনারই একটা প্রতিবেদন দেখছিলাম, তো কি মনে হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, এর কাঠামো কেমন হবে? সেটাই বলছি যে তিনি হয়তোবা এই প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন, তিনি হয়তোবা ঠিক করবেন যে তার মন্ত্রী পরিষদ কতটা বড় হবে বা ছোট হবে। কিন্তু এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আন্দোলন করলেন তাদের মধ্যে কিন্তু একটি প্রতিক্রিয়া, একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা, একটি দারুণ শাসন ব্যবস্থা তারা দেখতে চায়। এমন কোনো শাসন ব্যবস্থা দেখতে চায় না যার দ্বারা তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এবং দেশে অনিয়ম চায় না, সুশাসন চায় তারা। তো এই প্রেক্ষাপটে এমন একটা কাঠামো হয়তো বা তারা তৈরি করবে যেটি সুশাসন নিশ্চিত করবে, এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে। এরই মধ্যে কিছু নাম প্রকাশ পাচ্ছে, যেখানে অর্থনীতিবিদ আছেন, সাবেক আমলারা আছেন, বিচার বিভাগের লোকজন আছেন, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের নামের কথা জানা যাচ্ছে। তো আমরাও আশা করছি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য সরকার হয়তো একটি সরকার কাঠামো হয়তো তৈরি করবে। আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই, কিছুক্ষণ পরেই রাত 8টায় কিন্তু যারা এই যে এই বিপ্লব তৈরি করলো, যাদের হাত ধরে এত বড় একটি সরকারের পতন, একক কর্তৃত্ববাদের একটি সরকার 16 বছর শাসন করলো, তাদের পতন হলো, তারা কিছুক্ষণ পরেই 8টায় একটি সরকারের রূপরেখা দিবে। হয়তো এইসবও বিবেচনা করা হবে, তারপরে আমরা আসলে বলতে পারবো যে কাঠামোটা কি হবে। কার কাছে দেবে রূপরেখাটা? জাতির কাছেই তারা উপস্থাপনা করবে যে তারা কেমন সরকার আসলে সরকার ব্যবস্থা দেখতে চায়, সেটি জাতির কাছে তারা উপস্থাপনা করবে। আচ্ছা সাইদ আরমান, আরেকটি প্রশ্ন, যে এই সরকার আপনার কি ধারণা কতদিন থাকতে পারে, আর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ মানে ফেরার প্রক্রিয়া কেমন দেখছেন? সেটা একটু উদ্বেগের জায়গা আসলে। মানে আওয়ামী লীগ সরকার বিদায় নিল, কিন্তু এটার বিকল্প কি? আমাদের, আপনি যদি দেখেন, এই আমাদের স্বাধীনতার পরে শাসন ব্যবস্থায় কিন্তু আসলে এরশাদ লম্বা সময় শাসন করেছে, তাকে আমরা স্বৈরশাসক বলি। অল্প কিছু মানুষের প্রাণহানির কারণে কিন্তু, আমি যতটুকু মনে করতে পারি 6 থেকে 7 জন মানুষের প্রাণহানির কারণে কিন্তু তাকে স্বৈরশাসক বলা হয়। তো সেইখানে কিন্তু আপনি যদি দেখেন, এই কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করেই কিন্তু বিপুল প্রাণহানি, প্রায় 300 থেকে 350 মানুষের প্রাণহানি, যেখানে শিক্ষার্থী আছে, সাধারণ মানুষ আছে, পথচারী আছে, দিনমজুর আছে। ঠিক সেই প্রেক্ষাপটে কিন্তু এই সরকারের বিশেষণ কি হবে সেটি এখন মানুষই ঠিক করবে। এখন কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে এই সরকার, এই যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছে কিন্তু গত জানুয়ারি মাসে, তারপরে এখন 8 মাস
চলছে। এখন নতুন সরকার যেটি হবে তাকে যে পূর্ণ বাকি সময়টার নতুন প্রধানমন্ত্রী এবং এই শাসন ব্যবস্থা বলবৎ থাকতে হবে, সংবিধান কিন্তু তেমনটি বলছে না। রাষ্ট্রপতি চাইলে এবং নতুন যে প্রধানমন্ত্রী হবেন তিনি দুইজন আলোচনা করে যে কোনো সময় মধ্যবর্তী মেয়াদে যে কোনো সময় এই সংসদ ভেঙে দিতে পারে এবং নতুন নির্বাচন আয়োজনের কিন্তু সুযোগ ওই কনস্টিটিউশন আমাদেরকে কিন্তু সেই সুযোগ দিয়েছে। কাজে আগামী 2029-এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই সংসদ পূর্ণ করে, বিষয়টি কিন্তু তা না। তার আগেই নির্বাচন আয়োজনের সুযোগ আছে যদি নতুন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সেই আলোচনায় সেই সিদ্ধান্ত তারা নিতে পারে। আচ্ছা, ছাত্ররা কেমন রূপরেখা দিতে পারে? আমি ঠিক এখনো কথা বলতে পারি নাই, তবে আমি যেটি বলছিলাম যে, এবং আপনি যদি দেখেন ছাত্ররা কিন্তু সবসময় স্বচ্ছ মানুষদের সমর্থন করেছে। আজ আপনি দেখবেন যে সেনাপ্রধান যে রাজনীতিবিদদের সাথে যে আলোচনাটি করেছেন সেখানে কিন্তু রাজনীতির বাইরে কয়েকজন মানুষকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে শিক্ষক আসিফ নজরুল ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক। তো ধারণা করা হচ্ছে যে ছাত্ররা এবং সেনাপ্রধান কিন্তু বলেছেন যে আসিফ নজরুল শিক্ষার্থীদের কাছে, ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এবং এই আন্দোলন যারা করছিলেন তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তো ধারণা করা হচ্ছে এইরকম হয়তোবা স্বচ্ছ ব্যক্তিদেরকেই হয়তোবা প্রস্তাব করবেন ছাত্ররা। আচ্ছা, সাইদ আরমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।